যুক্তরাষ্ট্রের F-35 লাইটনিং 2 দ্বিতীয় প্রজন্মের স্টেলথ ফাইটার। দাবি করা হতো এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল বিশ্বের বিভিন্ন দেশ। অর্ডার এত বেশি যে সরবরাহ করতে আরও 3 থেকে 4 বছর সময় লাগবে। এখন যদি কেউ অর্ডার দেয় 5 বছর পর পাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই বিমান পাওয়ার জন্য ইসরায়েলের সঙ্গেও সমঝোতা করতে রাজি ছিল। আমিরাত সম্পর্ক স্বাভাবিক করেছে, সৌদি আরবও চাচ্ছিল, কিন্তু একটি দেশ সবকিছু বদলে দিল, ইরান। মাত্র কিছুদিন আগে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-35 যুদ্ধবিমানে হিট করে। যুক্তরাষ্ট্র সত্যতা স্বীকার করেছে। ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন থাকলেও ঘটনাটি F-35 এর উপযোগিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। ইরানের মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি F-35 শনাক্ত করে আঘাত হানতে পারে, তাহলে এই বিমানের স্টেলথ বা অদৃশ্য থাকার দাবি কোথায়? এই একটি ঘটনা যুক্তরাষ্ট্রের অস্ত্রের আধিপত্যের ভিত নাড়িয়ে দিল। সৌদি আরব এখন F-35 থেকে সরে যাচ্ছে। তারা তুরস্কের তৈরি কান জেট ফাইটারকে পঞ্চম প্রজন্মের পরবর্তী প্ল্যাটফর্ম হিসেবে ভাবছে, যেখানে প্রযুক্তি হস্তান্তর, সোর্স কোড অ্যাক্সেস, যৌথ উন্নয়নের সুযোগ আছে যা যুক্তরাষ্ট্র কখনো দেয়নি। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। ইউরোপের বহু দেশ, এমনকি কানাডাও F-35 ক্রয় চুক্তি থেকে সরে এসেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সরে যাচ্ছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অস্ত্রের একচেটি আধিপত্য খর্ব হচ্ছে। ইরান যুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ক্ষতি। যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে খরচ হয়েছে প্রায় $1.7 ট্রিলিয়ন। এটি ছিল যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বের প্রতীক। যুক্তরাষ্ট্র দাবি করত এই বিমান শত্রুর রাডার ফাঁকি দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কিন্তু ইরান প্রমাণ করলেও এই দাবি সত্য নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা F-35 শনাক্ত করেছে, ট্র্যাক করেছে, হিট করেছে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, F-35 এর পুরো কৌশল ছিল অদৃশ্য থাকা। একবার সেটা ভাঙা হলে এই বিমানের আর মূল্য নেই। ইরান সেটা ভেঙে দিয়েছে। এখন সৌদি আরব, আমিরাত, কাতার সবাই ভাবছে আমরা যদি F-35 কিনি আর ইরান আবার হিট করলে আমাদের $1 বিলিয়ন অস্ত্র ডাস্টবিনে চলে যাবে। তাই তারা বিকল্প খুঁজছে। সৌদি আরব এখন তুরস্কের কান জেট ফাইটারের দিকে তাকাচ্ছে। কান একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যা যৌথভাবে তুরস্ক ও অন্যান্য দেশ তৈরি করছে। সেখানে সৌদি আরব প্রযুক্তি হস্তান্তরের সুযোগ পাচ্ছে। তারা শুধু বিমান কিনবে না, তৈরির প্রক্রিয়ায় যুক্ত হবে। ইরানের কাছে এই বিমান সম্পর্কে তথ্য থাকবে না। সৌদি আরবের জন্য এটি বড় সুবিধা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও পেন্টাগন সূত্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু বাস্তবতা হলো ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজার আর আগের মতো নেই। স্ক্রিনে বর্তমানে F-61 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্তদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী রাশিয়ার অ্যাভানগার্ড থেকেও এটি বেশি শক্তিশালী। একটি F-61 মিসাইলে 60টি পরমাণু বোমা এবং একটি হাইড্রোজেন বোমা থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে। এর গতি এত দ্রুত, পৃথিবীতে এমন কোনো ইন্টারসেপ্ট ব্যবস্থা নেই যা একে প্রতিহত করতে পারে। চীন সম্প্রতি তাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মিসাইল প্রদর্শন করেছে। চীনের বার্তা পরিষ্কার, আমরা কখনো প্রথম আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তাকে দ্বিতীয় আক্রমণের সুযোগ দেওয়া হবে না। সম্প্রতি ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। ঠিক সেই সময় চীন এই শক্তিশালী মিসাইল প্রকাশ্যে এনে ইন্দোনেশিয়া ও তার শত্রু দেশগুলোর বিরুদ্ধে মোতায়েন শুরু করেছে। সচরাচর চীনের এমন শক্তিশালী মিসাইল প্রকাশ্যে আসে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের কাছে বড় ধরনের গোয়েন্দা তথ্য না থাকলে তারা এই ধরনের শক্তি প্রদর্শন করত না। এটি তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা, তোমরা যেখানেই থাকো না কেন আমরা পৌঁছতে পারি। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, চীন বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। আর এই অস্ত্র প্রদর্শনের সময়টি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে জাহাজ সংকটে জড়িয়ে পড়েছে। চীন বলছে, আমরা দেখছি, আমরা প্রস্তুত, আমাদের অবমূল্যায়ন করো না। সুদানের ভেতর গৃহযুদ্ধ চলছে। সুদান সরকার ও র্যাপিড অ্যাকশন ফোর্সের মধ্যে সংঘর্ষ। সৌদি আরব সমর্থন করছে সরকারি বাহিনীকে। সংযুক্ত আরব আমিরাত সমর্থন করছে র্যাপিড অ্যাকশন ফোর্সকে, অনেকটা প্রক্সি যুদ্ধের মতো। এই পরিস্থিতিতে সুদান সরকারি বাহিনীকে সহযোগিতার জন্য সৌদি আরবের অর্থায়নে $1.5 বিলিয়ন পাকিস্তানি অস্ত্র বিক্রির চুক্তি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। পাকিস্তানের সামরিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় চুক্তি। পাকিস্তানের অর্থনীতি ও সামরিক বাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চুক্তি বাতিল হয়ে গেছে। সৌদি আরবকে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বক্তব্য, সুদানের গৃহযুদ্ধ বাড়িয়ে তোলার জন্য সৌদি আরবকে দায়ী করা হতে পারে, তাই সৌদি আরব সরে আসে। পাকিস্তান বাধ্য হয় চুক্তি বাতিল করতে। এটি পাকিস্তানের জন্য বড় ধাক্কা, শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবেও।
কারণ পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই মধ্যস্থতা মেনে নেয়নি। তারা পাকিস্তানকে যে ঋণ দিয়েছিল $3 বিলিয়ন তা ফেরত চেয়েছে। পাকিস্তান বলছে তারা ফেরত দেবে, কিন্তু এই ঘটনা পাকিস্তানের কূটনৈতিক ভঙ্গুরতা উন্মোচিত করেছে। একজন পাকিস্তানি বিশ্লেষক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের মন রক্ষা করতে গিয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের হারিয়ে ফেলছি। ইরানের সঙ্গেও তেমন কিছু পেলাম না, আমরা মাঝখানে আটকে গেছি। এই জটিল পরিস্থিতির মাঝে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীকালের আলোচনায় বসতে প্রত্যাখ্যান করেছে। ইরানের অবস্থান পরিষ্কার, যতক্ষণ নৌ অবরোধ না উঠছে ততক্ষণ কোনো আলোচনা নয়। ইরান বলছে তুস্কা জাহাজ আটকানো যুদ্ধবিরতি লঙ্ঘন, এর জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে, জাহাজ ও ক্রুদের ফিরিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা আন্তর্জাতিক আইন মেনে কাজ করেছি। ইরান যদি আলোচনায় বসতে চায় তাহলে আমাদের শর্ত মানতে হবে। ইরানের জবাব, আমরা কারো শর্ত মানি না, আমাদের শর্ত আমাদের। পাকিস্তান এখন কঠিন অবস্থানে, তারা মধ্যস্থতাকারী হিসেবে ব্যর্থ হয়েছে। উপসাগরীয় মিত্ররা তাদের উপর ক্ষুব্ধ। ইরান তাদের কথা শুনছে না, যুক্তরাষ্ট্র তাদের ব্যবহার করছে। পাকিস্তানের এই কূটনৈতিক ব্যর্থতা আগামী দিনে তাদের জন্য বড় মূল্য দিতে পারে। হোয়াইট হাউসের ওভাল অফিসের আলো জ্বলছে, কিন্তু সেই আলো যেন ম্লান। টেবিলের উপর ছড়ানো পেন্টাগনের রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, F-35 প্রোগ্রামের ভবিষ্যৎ অনিশ্চিত। সৌদি আরব চুক্তি বাতিল করেছে। সংযুক্ত আরব আমিরাত চীনের দিকে ঝুঁকছে। তুরস্কের কান জেট ফাইটার নতুন কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্প বসে আছেন, তার চোখের নিচে কালি। তিনি বারবার রিপোর্ট পড়ছেন। তিনি বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের অস্ত্রের একচিটি আধিপত্য ভেঙে গেছে। ইরান যুদ্ধে যা হয়নি তা হয়েছে কূটনীতির টেবিলে, অস্ত্রের বাজারে, বিশ্বের মানচিত্রে। তার সামনে আরেকটি রিপোর্ট, চীনের F-61 মিসাইল ইন্দোনেশিয়ায় মোতায়েন। মাত্র 20 মিনিটে ওয়াশিংটনে পৌঁছাতে পারে। পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে পারে না। ট্রাম্পের হাত কাঁপছে। তিনি তার উপদেষ্টাদের ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমাদের কি কোনো বিকল্প আছে? উপদেষ্টারা চুপ। একজন বললেন, স্যার, আমরা চাইলে ইরানের সঙ্গে আবার আলোচনায় বসতে পারি। কিন্তু ইরান বলেছে, তুস্কা ফিরিয়ে না দিলে কোনো আলোচনা নয়, আর তুস্কা ফিরিয়ে দেওয়া মানে আমাদের পরাজয় স্বীকার করা। ট্রাম্প চুপ, সেই ভীতিকর নীরবতা। বড় ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনই। এই নীরবতার পর কি আসবে কেউ জানে না, কিন্তু সবাই জানে এই নীরবতা ভাঙলে হয় যুদ্ধ হবে, নয় আত্মসমর্পণ। We had a great meeting with the very high officials of Lebanon and very high officials of Israel, and we think that the President of Lebanon and the Prime Minister of Israel over the next couple of weeks will be coming here. They've agreed to an additional 3 weeks of, no firing, ceasefire, no more firing. Let's see. We hope that happens. It's not going to happen between them, but they do have Hezbollah to think about. The people of Lebanon deserve to live in a country that's peaceful and prosperous. We had a great conversation, and I think it's the beginning of something very important. It'd be a wonderful thing to get this worked out simultaneously with what we're doing in Iran. Well, congratulations. Congratulations to you and our Secretary of State. If you look at Hezbollah, that's where everybody seems to be united against them. So they are both very united in that way. I think there's a very good chance of having peace. I think it should be an easy one. Relative to some of the things we're working on, it should be an easy one. But it's been so many years because nobody focused on it. We need to work on what's going to be a permanent peace. And when do you think our president will meet Netanyahu here at the White House? I think we'll do it during this period of time, during the 3-week period, ideally. I'd like to suggest over the 3-week ceasefire. And when I asked him if he'd like to be ambassador to Lebanon, I said, the funding that Hezbollah gets from Iran, is Iran going to have to cut that off to do a deal with you? Yeah, they'll have to cut that. That's a must for you. Yeah, sure. That's a must, yeah. Mr. President. This is historical for our audience as It well. is. I would like to thank the President, the Vice President, and Secretary to make this historical meeting today that bring two countries that they've never been next to each other more than today in a way. This is 60, 70 years in the making, and today is really the historical day. Thank you, Mr. President, Vice President, Secretary, and we are going to keep going, working for a peace that hopefully we'll get it as soon as possible. And I'd like to start by just asking JD, our Vice President. The people of Lebanon, the people of Israel are neighbors, and they want to get along. They can get along.
but it's like neighbors who have a rough little kid living in the neighborhood who keeps throwing rocks at everybody's window. And if the kid will quit throwing rocks, the neighbors can get along and start actually working together. The president has initiated something that is truly bringing the neighborhood back to a neighborhood and recognizing that the problem is not Lebanon and the problem is not Israel. The problem is Hezbollah, the bad little kid throwing rocks. That's what the president is getting launched today to get that little kid out of the neighborhood. Vice President. কিছু বন্ধুপ্রেমী দেশের জন্য হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ট্রানজিট ফি মওকুফ করেছে ইরান। বর্তমানে কিছু দেশের জন্য এই সুবিধা দিচ্ছে এবং ভবিষ্যতেও তা চালু রাখার চেষ্টা চলছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রাশিয়া সহ কিছু দেশকে এই সুবিধা দিচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের উপর ফি আরোপের পরিকল্পনা নেয়। নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হচ্ছে সে কারণেই এই ফি আরোপ করা হয়েছে বলে জানায় দেশটি। একইভাবে প্রণালীটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং জানানো হয় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হলে এটি আবার খুলে দেয়া হবে। বর্তমানে ইরান বাছাই করে কিছু জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে এবং নিরাপত্তা সেবা হিসেবে নির্দিষ্ট ফি আদায় করছে। পণ্য ও জাহাজের ধরন অনুযায়ী এই ফি ভিন্ন হয়। বড় তেলবাহী জাহাজের ক্ষেত্রে তা প্রায় $20 লাখ পর্যন্ত পৌঁছতে পারে। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে একটি বিল উপস্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই প্রণালী দিয়ে যেতে হলে জাহাজগুলোকে সরকারের অনুমতি নিতে হবে এবং ইরানি রিয়ালে ফি পরিশোধ করতে হবে। এই ট্রানজিট ফি প্রথমবারের মতো আদায় করে তা সেন্ট্রাল ব্যাংক অফ ইরানের হিসেবে জমা দেওয়া হচ্ছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো, যা বিশ্বব্যাপী তেল ব্যবহারের প্রায় 1/5। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির মাত্রা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। দীর্ঘমেয়াদী হয়ে ওঠা এই সংকট নিয়ে প্রকাশিত হয়েছে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026। প্রতিবেদনে উঠে এসেছে 10টি দেশের নাম যেখানে বাস করে বিশ্বের মোট ক্ষুধার্ত মানুষের বড় একটি অংশ। 24 এপ্রিল 2026 শুক্রবার প্রকাশিত হয়েছে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসের 10ম সংস্করণ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 1 দশকে বিশ্বজুড়ে তীব্র ক্ষুধার হার বেড়েছে দ্বিগুণ। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে গত বছর ইতিহাসে প্রথমবারের মতো একই বছরে 2টি ভিন্ন স্থানে ঘোষণা করা হয়েছে দুর্ভিক্ষ। এই সংকট এখন সুনির্দিষ্ট কিছু দেশে ঘনীভূত হচ্ছে। তালিকায় থাকা শীর্ষ 10টি দেশ, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান ও সিরিয়া। বিশ্বের মোট তীব্র ক্ষুধায় ভোগা মানুষের 2/3 এখন এই দেশগুলোর বাসিন্দা। তবে সংকটের তীব্রতা সবচেয়ে বেশি আফগানিস্তান, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে। এসব অঞ্চলের জনসংখ্যার বিশাল এক অংশ এখন উচ্চমাত্রার খাদ্য নিরাপত্তাহীনতায় চূড়ান্ত পর্যায়ে। যুদ্ধ, সংঘাত আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ ছাড়া এই মানবিক বিপর্যয় রোধ করা প্রায় অসম্ভব। 2026-এর এই প্রতিবেদন বিশ্ব নেতাদের জন্য এক বড় সতর্কবার্তা। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ঘনঘটা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রণংদেহী হুঙ্কার, অন্যদিকে চিরশত্রু ইসরায়েলের হামলায় স্তম্ভিত ইরান। তবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইরান কি সত্যিই খণ্ডবিখণ্ড, নাকি এটি কোনো এক মহাপ্রলয়ের আগে নিস্তব্ধতা? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের শাসকরা এখন ছিন্ন ভিন্ন এক তাসের ঘর। প্রেসিডেন্ট ট্রাম্প সগর্বে ঘোষণা করেছেন, তেহরানের নেতৃত্ব এখন মারাত্মকভাবে বিভক্ত। পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত শান্তি আলোচনায় ইরানি প্রতিনিধিদের গড়হাজির থাকা কি নিজের দাবির সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে হাজির করেছে হোয়াইট হাউস।
কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। তেহরানের অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে প্রতিরোধের অন্য সুর। ইরানি বিশ্লেষকদের মতে আলোচনা না করতে আসা কোনো দুর্বলতা নয়, বরং রণকৌশলের অংশ। তাদের সাফ কথা, আগে পারস্য উপসাগরের উপর থেকে মার্কিন নৌ অবরোধ সরাতে হবে, তারপর বসবে আলোচনার আসর। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ দেশটির ইতিহাসে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। সেই শোকের ছায়া কাটতে না কাটতেই শুরু হয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই। খামেনি পরবর্তী এই সময়ে ইরানের শাসন কাঠামো এখন অনেক বেশি জটিল ও রহস্যময়। কৌতূহল উদ্দীপক বিষয় হল, ট্রাম্প যাকে বিভক্তি বলছেন, অনেক বিশ্লেষক তাকে দেখছেন কঠিন ঐক্য হিসেবে। কুইন্সি ইনস্টিটিউটের ত্রিতা পার্সি মনে করেন, সিদ্ধান্ত নেয়ার বৃত্ত এখন অনেক ছোট হয়ে এসেছে। খামেনির সময়কার বড় বলয়ের চেয়ে এখন ক্ষুদ্র যুদ্ধকালীন কাউন্সিল কৌশলগতভাবে অনেক বেশি এককাট্টা। ইরানের রাজপথে এখন কান পাতলে শোনা যায় নতুন নেতা মোজতবা খামেনির নাম। তবে তিনি যেন এক অশরীরী ছায়া। বাবার উত্তরসূরি হলেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। গুজব ছড়িয়েছে তিনি গুরুতর অসুস্থ বা আহত। এই অদৃশ্য নেতার নির্দেশেই কি চলছে ইরানের নৌযুদ্ধ ও কূটনৈতিক চালবাজি? প্রশ্নটি এখন রহস্যের আধারে ঢাকা। এদিকে ইরানের অভ্যন্তরে ফুঁসছে কট্টরপন্থী গোষ্ঠীগুলো। তেহরানের ভালিয়াসর চত্বর থেকে শুরু করে প্রতিটি মোড়ে চলছে বিক্ষোভ। তাদের একটাই দাবি, যে কোনো চুক্তিতে ইরানকে বিজিত হিসেবে দেখানো চলবে না। এমনকি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার কথা বলেছিলেন, তখন ঘরের ভেতরেই প্রবল তোপের মুখে পড়তে হয় তাকে। সবচেয়ে নাটকীয় মোড়টি এসেছে ইসলামাবাদের আলোচনাকে ঘিরে। গুঞ্জন ছিল গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সব হিসেব উল্টে দেয়। অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হয়, কলম থমকে যায় চুক্তিনামার উপর। ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে বিশেষজ্ঞরা বলছেন ওয়ার ক্রাইম স্ট্রাকচার বা যুদ্ধকালীন কাঠামো। গত ৩৭ বছরে যা দেখা যায়নি, এখন তাই ঘটছে। সামরিক কমান্ড আর কূটনৈতিক টেবিল এখন এক সুতোয় গাঁথা। লক্ষ্য একটাই, পরাজয় স্বীকার না করে সম্মানের সাথে এই রক্তক্ষয়ী সংকট থেকে বেরিয়ে আসা। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? তেহরানের মুখপাত্র মেহেদি তাবাতাবাই তো বলেই দিয়েছেন, নেতৃত্বের বিভক্তির খবর আসলে পশ্চিমাদের একঘেয়ে প্রোপাগান্ডা। লবণাক্ত বাতাস আর ঢেউয়ের একটানা শব্দের বাইরে হরমুজ প্রণালীতে আর কোনো কোলাহল ছিল না। রাত তখন বেশ গভীর, চাঁদের আলো মেঘের আড়ালে ঢাকা পড়েছে, আর সেই অন্ধকারের সুযোগ নিয়েই যেন নিঃশব্দে এগিয়ে চলছিল একটি বিশালাকার কন্টেইনার জাহাজ। লিবারিয়ার পতাকাবাহী এই জাহাজটির গন্তব্য ছিল দূর প্রাচ্য। জাহাজের ব্রিজে দাঁড়িয়ে ক্যাপ্টেন হয়তো কফির কাপে চুমুক দিচ্ছিলেন, আর রাডারের সবুজ আলোয় দেখছিলেন চারপাশের শান্ত সমুদ্র। কিন্তু এই শান্তি ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্ব লক্ষণ। হঠাৎ করেই রাডারে কয়েকটি ছোট দ্রুত গতিসম্পন্ন বিন্দুর উদয় হলো। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার চিরে ছুটে এলো আগুনের ফুলকি। কানের পর্দা ফাটানো শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। স্পিডবোটের মতো দেখতে কয়েকটি জলযান থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে এলো রকেট চালিত গ্রেনেড, আরপিজি এবং ভারী মেশিনগানের গুলি। মুহূর্তের মধ্যে জাহাজের ইস্পাতের গায়ে তৈরি হলো ক্ষত। আতঙ্কিত ক্রুরা প্রাণ বাঁচাতে ডেকে শুয়ে পড়লেন। কেউ জানল না কোথা থেকে এলো হামলা, কেনই বা এলো। হরমুজ প্রণালীর এই শান্ত জলরাশি মুহূর্তেই পরিণত হলো এক অঘোষিত যুদ্ধক্ষেত্রে। আর এই একটি ঘটনাই জানান দিল মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আরও একটি দেশলাইয়ের কাঠি ছুড়ে দেওয়া হয়েছে। হরমুজের এই উত্তাল ঢেউয়ের পেছনে রয়েছে এক দীর্ঘ ও জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। কাগজে কলমে মধ্যপ্রাচ্যে এখন একটি যুদ্ধবিরতি বা সাময়িক স্থবিরতা চলছে, কিন্তু পর্দার আড়ালে ছায়াযুদ্ধের ময়দানে উত্তেজনা এক মুহূর্তের জন্য থামেনি। ওয়াশিংটনের ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বার্তা দিচ্ছেন তিনি আলোচনা চান। তিনি চান ইরানের সাথে নতুন করে একটি চুক্তিতে পৌঁছাতে। ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল তত্ত্ব অনুযায়ী সর্বোচ্চ চাপ প্রয়োগ করে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বাধ্য করার কৌশল নেওয়া হয়েছে। কিন্তু তেহরান যে ওয়াশিংটনের এই কৌশলের কাছে মাথা নত করতে রাজি নয়, তা তাদের পদক্ষেপে স্পষ্ট। তেহরানের রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয় পর্যন্ত সব জায়গাতেই এখন বাজছে প্রতিরোধের সুর। ইরানের সর্বোচ্চ নেতা অত্যন্ত কঠোর এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন, শত্রুপক্ষের সাথে কোনোভাবে আপোষ করা হবে না। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইরানের ওপর হওয়া প্রতিটা আঘাতের জবাব হবে ভয়াবহ এবং অকল্পনীয়।
এই চরম অনড় অবস্থানের মধ্যেই হরমুজ প্রণালীতে একদিনে 3টি জাহাজে হামলার ঘটনা ঘটল। বিশ্লেষকরা বলছেন এটি নিছক কোনো দস্যুতার ঘটনা নয়, বরং এটি হলো ওয়াশিংটনের বুকে তেহরানের ছুড়ে দেওয়া এক সুকৌশলী ভূ রাজনৈতিক তীর। রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী বুধবারের সেই দিনটি ছিল বিশ্ব নৌ বাণিজ্যের জন্য এক দুঃস্বপ্নের দিন। প্রথম হামলাটি ঘটে ওমানের উত্তর পূর্বে। টার্গেট ছিল সেই লিবারিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজটি। জাহাজের ক্যাপ্টেনের ভাষ্যমতে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীগুলোর বোট থেকে অতর্কিত হামলা চালানো হয়। এটি ছিল এক ধরনের হিট অ্যান্ড রান বা আঘাত করে পালিয়ে যাওয়ার কৌশল। তবে গল্পের অন্য একটি দিকও আছে। আইআরজিসি কর্তৃপক্ষ এই হামলার পর এক বিবৃতি দিয়ে জানায় তারা আন্তর্জাতিক জলসীমার সব নিয়ম মেনেই কাজ করেছে। তাদের দাবি জাহাজটিকে রেডিও সিগন্যালের মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন সেই সতর্কবার্তা উপেক্ষা করে ইরানের অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত জলসীমায় প্রবেশ করার চেষ্টা করে। বাধ্য হয়েই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গুলি চালিয়েছে বিপ্লবী গার্ড। কার দাবি সত্য, ক্যাপ্টেনের নাকি আইআরজিসির? এই ধোঁয়াশার মধ্যেই লুকিয়ে আছে আসল রাজনীতি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। প্রথম হামলার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় হামলার খবর আসে। এবার ঘটনাস্থল ইরানের উপকূল থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে। টার্গেট পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। আবারও সেই একই দৃশ্যপট, গানবোটের আগমন, মেশিনগানের গুলি এবং তারপর দ্রুত প্রস্থান। এই দুটি ঘটনার আতঙ্কের মধ্যেই সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর মনিটরে বেজে ওঠে তৃতীয় অ্যালার্ম। একই দিনে তৃতীয় আরেকটি হামলার শিকার হয় আরও একটি লিবারিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজ। হামলার পর মাঝ সমুদ্রে ইঞ্জিন বন্ধ করে ভাসতে থাকে বিশাল এই জলযানটি। আশ্চর্যজনকভাবে 3টি ভয়াবহ হামলার পরও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে জাহাজের গায়ে লেগে থাকা বুলেটের দাগ আর রকেটের পোড়া চিহ্নগুলো একটি স্পষ্ট বার্তা দিয়ে গেল। ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারে। হরমুজ প্রণালী কোনো সাধারণ সমুদ্রপথ নয়। এটি হলো বিশ্ব অর্থনীতির জুগুলার ভেইন বা প্রধান রক্তনালী। বিশ্বের মোট সমুদ্রবাহী তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক বিশাল অংশ এই সরু প্রণালী দিয়েই পরিবাহিত হয়। একদিনে 3টি জাহাজে হামলার খবর যখন ওয়াল স্ট্রিট থেকে শুরু করে টোকিওর শেয়ার বাজারে পৌঁছায়, তখন মুহূর্তেই সূচকের ওঠানামা শুরু হয়ে যায়। বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় এক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিপিং কোম্পানিগুলো তাদের রুট প্ল্যান নতুন করে সাজাতে বসে যায়, আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাড়িয়ে দেয় ওয়ার রিস্ক প্রিমিয়াম। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চলমান সংঘাত এখন আর কেবল 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বৈশ্বিক অর্থনীতিকে এক অনিশ্চিত এবং ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তেলের দামের সামান্য ঊর্ধ্বগতিও বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আগুন জ্বালিয়ে দিতে পারে। ইরান হয়তো একটি গুলিও না ছুড়ে শুধু হরমুজ প্রণালীতে আতঙ্ক তৈরি করেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। পেন্টাগনের শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে এখন দম বন্ধ করা পিনপতন নিরাপত্তা। পরাক্রমশীল মার্কিন জেনারেলদের কপালে বিন্দু বিন্দু ঘাম। তাদের অহংকারের বিশাল নৌবহর আর স্যাটেলাইটগুলো আজ যেন হরমুজের এক চিলতে জলরাশিতে আটকা পড়া অসহায় দর্শক। অন্যদিকে তেহরানের রেভলিউশনারি গার্ডের গোপন বাংকারে এক সম্পূর্ণ ভিন্ন আবহ। সেখানে কোনো ক্লান্তি নেই কোনো সংশয়। কমান্ডারদের চোখে মুখে জ্বলছে 4 দশকের অবিরাম প্রতিরোধ আর আত্মত্যাগের পবিত্র আগুন। যে পশ্চিমা বিশ্ব বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকির পাহাড় চাপিয়ে তাদের পিষে মারতে চেয়েছে, আজ সেই অহংকারী সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ইরান। হরমুজের এই জলরাশি তাদের অস্তিত্ব, তাদের প্রাণের চেয়েও প্রিয় সীমানা। 3টি জাহাজে রাতের সেই বিস্ফোরণ শুধু কোনো সামরিক আঘাত নয়, ওটা ছিল পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে এক মহাকাব্যিক গর্জন, প্রতিরোধের এক তীব্র জয়গান। ইরান আজ প্রমাণ করেছে তাদের শেকড় এত গভীরে যে শত ঝড়েও তাদের উপড়ে ফেলা সম্ভব নয়। পরাশক্তির চোখ রাঙানিতে বুড়ো আঙুল দেখিয়ে তারা বুঝিয়ে দিয়েছে পারস্য উপসাগরের আসল পাহারাদার কারা। হরমুজের কালো জল এখন শান্ত, কিন্তু তার গভীরে বইছে আগ্নেয়গিরির লাভা। ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসনের ডেস্কে রাখা লাল টেলিফোনটি যেন আজ খোদ যুক্তরাষ্ট্রেরই অসহায়ত্বের প্রতীক। তারা জানে একটি ভুল পদক্ষেপ, একটি হঠকারী সিদ্ধান্ত আর মধ্যপ্রাচ্যের বুক চিরে প্রলয়ঙ্কারী রূপে জেগে উঠবে প্রতিরোধের ঘুমন্ত সিংহ। রাত আরও গভীর হচ্ছে। হরমুজের বুক চিরে বয়ে চলা বাতাস যেন ফিসফিস করে বলে যাচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থার কথা, যেখানে পরাশক্তির অহংকার চূর্ণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদম্য এক জাতি। People said, wow,
And here's the only difference, because somebody said, well, ইরানের সঙ্গে চলমান সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি প্রচলিত সমরাস্ত্র ব্যবহার করেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বিরক্তি প্রকাশ করে বলেন, আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব? এটি একটি বোকামিপূর্ণ প্রশ্ন। প্রথাগত পদ্ধতিতেই আমরা তাদের পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছি। তাহলে পারমাণবিক অস্ত্রের কি প্রয়োজন? পৃথিবীর কারোর জন্যই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয়। why would I use a nuclear weapon when we've totally, in a very conventional way, decimated them without it? No, I wouldn't use it. A nuclear weapon should never be allowed to be used by anybody. জ্বালানি তেলের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বিষয়টিকে ইরানের পারমাণবিক হুমকির সাথে তুলনা করেন। তিনি বলেন, তেলের দাম নিয়ে চিন্তার চেয়ে একটি পারমাণবিক শক্তিধর ইরানকে থামানো বেশি জরুরি। আমি ভেবেছিলাম তেলের দাম প্রতি ব্যারেল $200 উঠে যাবে, কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। বিশ্বজুড়ে সব জাহাজে এখন মার্কিন তেল নিতে এখানে আসছে। For a little while. And you know what they get for that? You know what they get for that? Iran without a nuclear weapon that's going to try and blow up one of our cities or blow up the entire Middle East. You want to see what shock would be? And I have to be honest, the stock market is at an all-time high right now. ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও ট্রাম্প স্পষ্ট করেছেন তিনি কোনো তাড়াহুড়ো করছেন না, একটি সেরা চুক্তির অপেক্ষায় আছেন। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। ইরান একটি চুক্তিতে পৌঁছালেই কেবল এই নৌপথ খুলে দেওয়া হবে। I want to have it everlasting. I want to have it where they never have a chance to get it. I mean, the way you asked that question, yeah, I did say it. I thought it would take 4 to 6 weeks, and I was right, because at the end of 6 weeks, at the end of 4 weeks, their military was decimated. মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি চাই না যুদ্ধবিরতি চলাকালীন ইরান তেল বিক্রি করে প্রতিদিন $50 কোটি আয় করুক। আমি এই পথ বন্ধ করে রেখেছি। যদি তারা সমঝোতায় না আসে, তবে আমি সামরিকভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটাবো। Now all we're doing is sitting back and seeing what deal. And if they don't want to make a deal, then I'll finish it up militarily with the other 25% of the targets. We've hit 78% of the targets that we've wanted to hit. We've knocked out their manufacturing.